সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটাকে আপনারা রাজনীতিও বলতে পারেন, আবার একটু রাজনীতির বাইরেও বলতে পারেন। আমরা মূলত মিডিয়াগুলো নিয়ে একটু কথা বলতে চাই, এবং মিডিয়া নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে রাজনীতিও চলে আসবে, কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকবে মিডিয়ার উপর। এবং এ নিয়ে কথা বলার জন্য আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, আমার বিবেচনায় উনি, মানে আমি নিজে অনেকদিন ধরে মিডিয়ার সঙ্গে জড়িত, বাট আমার বিবেচনায় ওনাকে আমি মিডিয়ার একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি। উনি দেশে বিদেশে সব জায়গায় দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আপনাদের সুপরিচিত, আমাদের এখানকার নিয়মিত অতিথি জনাব আরশাদ মাহমুদ। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আরশাদ ভাই, আপনাকে আসলে প্রথমে আমি ছোট্ট করে একটু বলে নিয়েছি যে মিডিয়া নিয়ে আমি কেন বলতে চাই। আমার এই বাংলাদেশের মিডিয়াতে আমার মানে আপনার পদচারণা 36 বছর হয়ে গেল। 36 বছর ধরে আমি এখানে মিডিয়ায় কাজ করতে করতে আমার কাছে খুবই হতাশ লাগে যে আমার যেন প্রায় মনে হয় আমরা যেন পিছনের দিকে যাচ্ছি। আমরা যেভাবে শুরু করেছিলাম তখন যে পেশাদারিত্ব ছিল, এখন যেন সেগুলো অনুপস্থিত দেখছি। এখন একজন মিডিয়া কর্মী যদি সরকারি কোনো একটা নিয়োগ পায়, তারা মনে করে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটা হয়ে গেল। যদি কোথাও প্রেস মিনিস্টার হতে পারে, যদি সরকারি কোনো একটা দায়িত্ব পায়, মনে করে তার জীবনে এর চেয়ে বড় কোনো প্রাপ্তি আর নাই। এগুলো আমরা দেখছি। আমরা দেখেছি বিগত সরকারের আমলে মিডিয়া কিভাবে নতজানু মেরুদণ্ডহীনের মতো আচরণ করেছে। আর এখন দেখছি যে কোনো একটা ঘটনা যখন আমাদের মিডিয়া হয় ছাপতেই পারছে না, আবার যদিও বা ছাপছে নানা ধরনের প্রশ্নের মুখে পড়ছে, কিন্তু সেই একই খবর যখন বিদেশি কোনো মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, তখন ওইটাকে আমরা ন্যাশনাল ইস্যু বানিয়ে ফেলছি। তো এই যে আমাদের পাঠকদের মানসিকতা, অথবা আমাদের সাংবাদিকদের মানসিকতা, অথবা আমাদের প্রশাসনদের মানসিকতা, রাজনৈতিক দলগুলোর মানসিকতা মিডিয়াকে কেন্দ্র করে, এটা কেন হচ্ছে আপনি বুঝতেই পারছেন। আমি এই কথাগুলো বলছি আসলে সবশেষ শেখ হাসিনাকে নিয়ে বিবিসির যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে, এবং সেখানে একটা অডিও, ওনার একটা অডিও প্রকাশিত হয়েছে, এটা নিয়ে যে আলোচনা সমালোচনা, এগুলোর প্রেক্ষিতে আপনি এই মিলিয়ে সবকিছু মিলিয়ে সামগ্রিকভাবে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি গতকালকে এটার উপর একটা পোস্ট দিয়েছি, শিরোনাম ছিল বিবিসির রিপোর্ট নিয়ে এত হইচই কেন। তো এটা লিখলাম আমি এ কারণে যে বিবিসি একটা অডিও ফাঁস করছে এবং বললো যে শেখ হাসিনা এই যে লেথাল উইপেন দিয়ে বিক্ষোভকারীদের গুলি চালানো বা এটা তার থেকে আসছে। তো এটা তো মোটামুটি ধরেন আমরা যারা দেশে থাকি বা এটা নিয়ে কভার করেছি, এই আন্দোলনের সময় কি হয়েছে এটা তো আমাদের সব চোখের সামনে ঘটেছে এই জিনিসগুলো, তাই না? তো এটা তো আমাদের এই জিনিসটাতে ঘটেছে, এটা তো মানে প্রমাণ করার জন্য বাইরের কোনো মিডিয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? বাইরের মিডিয়া কি তারা তো আর লন্ডন থেকে বা ওয়াশিংটন থেকে বা দিল্লি থেকে বসে তো এটা করতে পারবে না, আমরা তো আমাদের চোখের সামনে। তাহলে আমার ওইটাই প্রশ্ন যে যে জিনিসটা আমরা সবাই জানি, আহ যে কার নির্দেশে কিভাবে হয়েছে, সেটা যেহেতু বিবিসি বলেছে এটা নিয়ে হুলস্থুল লেগে গেছে সব জায়গায়। ইভেন প্রধান উপদেষ্টা দপ্তর থেকেও বারবার করে বলা হচ্ছে যে দেখো একটা জিনিস বের হয়েছে এবার, এইবার আর রেহাই নেই। কেমন? তো তখন আমার খালি বারবার মনে হয় যে আচ্ছা, এই যে বিদেশি সংবাদ মাধ্যমের উপর বা বিদেশিরা বিদেশিরা যা বলে সেটা হলো কোরআন শরীফের বাক্য, কোরআন শরীফের বাণী। এর মানে এটার থেকে আমরা আর বের হতে পারছি না। কেন পারছি না আমি বলি। আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করি যে এর থেকে বের হতে কেন পারি না। তো আমার যেটা মনে হয় যে ওই যে আমাদের যে উপনিবেশ শাসকরা যে শাসক করেছে, মানে সাদা চামড়া আলাদা কেমন আমাদেরকে শোষণ করেছে। আমাদের জীবনের সবার মূল লক্ষ্য ছিল যে আর মানে বিদেশি হলে তাদের কাছে অনেক অর্থ থাকবে, তারা ক্ষমতাবান এবং তাদের কাছাকাছি যেতে পারলে আমার একটা আখের গোছানো যাবে। তো ফলে আমি আমি নিজের কথা বলি, আমি যখন সাংবাদিকতা শুরু করলাম, পয়সা কম, বেতন কম, সাপ্তাহিক নির্দেশন পত্রিকা দিয়ে সে আজকে থেকে 45 বছর আগে। যাই হোক, তো আমি চিন্তা করলাম যে এইভাবে তো আচ্ছা দেখি একটা বিদেশি পত্র পত্রিকায় মাধ্যমে কাজ করা যায় কিনা, যে খুব লম্বা ইয়ে করবো না। তো সাংবাদিকতায় ঢোকার কিছুদিনের মধ্যে 1985 সালে আমি নিউ ইয়র্ক টাইমস এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলাম। কিভাবে পেলাম এটা আরেকদিন বলবো।
মানে এখানে প্রাসঙ্গিক না। তো যা হোক, এরপর থেকে মানে নিউ ইয়র্ক টাইমস যেহেতু একটা সারা পৃথিবীব্যাপী খুব নাম করা পত্রিকা, তো আমার খুব গুরুত্ব বেড়ে গেল দেশের, বুঝলেন? সবাই আমাকে মনে করতে লাগলো যে আমি খুবই শিক্ষিত লোক এবং খুবই একটা যোগ্য ব্যক্তি, আসলে কিছুই না। যেহেতু আমি নিউ ইয়র্ক টাইমস কে রিপ্রেজেন্ট করি, সেই জন্য আমার মানে রাতারাতি আমার সাংঘাতিক ভাবে মর্যাদা বলেন, পরিচিতি, এবং সবচেয়ে বড় কথা যারা শাসক গোষ্ঠী সেই সময় জেনারেল এরশাদের পিয়ার, তারা আমাকে খুব খাতির যত্ন করতো। আগে তো আমার নাম থেকে আসবে, তারপরে দেখি যে বড় বড় লোকজন মানে জেনারেল, সিএসপি সেক্রেটারি, তারপরে মন্ত্রী, এরা সব মানে আমাকে যোগাযোগ করে, আমার মানে খালি বলে যে ভাই এখানে কোনোভাবে একটুখানি নিউজ দেওয়া যায় না, এই মানে এই যে। তো এখন এটার মূল কারণটা হলো যে আমাদের সবকিছুর মূল হলো আমাদের এই যে দাস মনোবৃত্তি, আমরা সবাই গৃহবৃত্তি, কেমন? এটা আপনাকে কথাটা শুনতে খারাপ লাগলেও আমরা যতই লেখাপড়া শিখি, যতই সুটটাই করি, ভিতরে ভিতরে আমরা সবাই বাড়ির চাকর। এটা হচ্ছে আমাদের মন মানসিকতা, কেমন? তো এখন এই কারণে বিদেশিরা কোনো কিছু বললে বা তারা কোনো কিছু এন্ডোর্স না করলে আমরা কোনোভাবেই ওই পর্যায়ে যেতে পারবো না। কে বলেছে? নিউ ইয়র্ক টাইমস বলেছে, কে বলেছে? গার্ডিয়ান বলেছে, কে বলেছে? বিবিসি বলেছে। তো ফলে আমাদের মানে আমাদের নিজস্ব প্রতি কোনো আস্থা নাই, নিজের মানে সমাজ ব্যবস্থা, রাজনীতি, কোনো কিছুর প্রতি মানুষকেও বিশ্বাস করে। কেমন? ইউনুস সাহেব কিছুদিন আগে যে লন্ডনে যে গেলেন, তো উনি ওখানে একটা ওই চাটাম হাউসের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন, তো সেখানে উনি ওই মহিলা তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, মানে আপনারা এরকম কেন করছেন, আওয়ামী লীগকে কেন আসতে দিবেন না, এটা সেটা।